আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর এক অঞ্চল। সবুজ পাহাড়, ঝর্ণা, নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই ভূমি দীর্ঘদিন ধরে রক্তাক্ত সংঘাতের সাক্ষী। স্বাধীন বাংলাদেশ জন্মের পরও এখানে জ্বলে উঠেছিল বিদ্রোহের আগুন। পাহাড়ি কিছু গোষ্ঠী স্বপ্ন দেখেছিল আলাদা রাষ্ট্র গঠনের। জুমল্যান্ড গঠনের সেই স্বপ্ন তাদের এখনও নিভে যায়নি। মাঝে মাঝেই সংকট দানা বাঁধে এই অঞ্চলে, কিন্তু সাধারণের মনে প্রশ্ন জাগে, পাহাড়ের এই সংকট অস্থিরতা কি শুধুই পাহাড়ি জনগোষ্ঠীর আন্দোলন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বহির্বিশ্বের অন্যতম এক ষড়যন্ত্র? নানা সময় অভিযোগ উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী রাজনীতি এই দাবিকে উস্কে দিয়েছে। এমনকি আন্তর্জাতিক স্বার্থ এখানে কাজ করছে বলে অনেকেই মনে করেন। তাহলে কি সত্যিই পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হতে চাইছে, নাকি এটি এক গভীর ভূ রাজনৈতিক খেলারই অংশ? প্রিয় দর্শক, আজকের এই পর্বে পার্বত্য অঞ্চলের অজানা রহস্য আর অন্ধকার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। কেন তারা নিজেদের আলাদা করতে চায়, পাহাড়ি বাঙালি দ্বন্দ্বের নেপথ্যের কারণসহ নানা প্রশ্নের জবাব খুঁজে বের করার চেষ্টা করব আজ। পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় 1/10 জুড়ে বিস্তৃত এক অনন্য অঞ্চল। 3টি জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান মিলে গড়ে উঠেছে এই পাহাড়ি ভূভাগ। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের একমাত্র পার্বত্য এলাকা, যা মিয়ানমার আর ভারতের ত্রিপুরা, মিজোরাম ও আসামের সাথে সীমান্ত ভাগাভাগি করেছে। ফলে এই অঞ্চল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডারই নয়, কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী অবস্থান একে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক বাণিজ্য আর কূটনৈতিক সম্পর্কের জন্য স্পর্শকাতর করেছে। পাশাপাশি কর্ণফুলী নদীর জলবিদ্যুৎ কেন্দ্র, প্রচুর প্রাকৃতিক সম্পদ, বনজ ও খনিজ সম্পদ এবং পর্যটন সম্ভাবনা এই অঞ্চলের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে উপজাতি নাকি আদিবাসী, এমন পরিচয় সংকট নিয়ে বিতর্কের যে বিশ্লেষণ, সেটি শুরুতে আমরা জেনে আসি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের নিয়ে প্রধান বিতর্কটি হলো তারা উপজাতি নাকি আদিবাসী। বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়ের 23-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। এখানে পরিষ্কারভাবে দেখা যায় সংবিধানে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়নি। আদিবাসী বলতে মূলত একটি ভূমির আদি অধিবাসীদের বোঝানো হয়। প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা গেছে প্রায় 4000 বছর ধরে বাংলাদেশের এই ভূখণ্ড মূলত বাঙালি নৃগোষ্ঠী বৃহৎ পরিসরে বসবাস করে আসছে, তাই বাঙালিরাই মূলত এই অঞ্চলের অধিবাসী। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ মঙ্গোলীয় বংশোদ্ভূত। প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের প্রায় সকল উপজাতি সম্প্রদায় 16, 17 এবং 18 শতকে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে এসে বসতি শুরু করেছে। মাত্র কয়েকশো বছর আগে তারা বাংলাদেশে আসার কারণে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ এই অঞ্চলের আদিবাসী নয়, এমনকি এই জনগোষ্ঠীর আদি নিবাস ভারত ও মিয়ানমারেও তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু তারপরও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপজাতি গোষ্ঠীগুলো নিজেদেরকে এই অঞ্চলের আদিবাসী হিসেবে দাবি করে এবং তারা মনে করে এই অঞ্চলের ভূমিতে শুধুমাত্র তাদেরই অধিকার আছে। 2007 সালে জাতিসংঘে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস শিরোনামে একটি প্রস্তাবনা পাশ করা হয়। বাংলাদেশ সেই প্রস্তাবে স্বাক্ষর করেনি, কারণ সরকারিভাবে মনে করা হয় বাংলাদেশের বাঙালিরাই প্রকৃত আদিবাসী। জাতিসংঘের নীতি অনুযায়ী পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্তশাসনের ক্ষমতা দিতে হবে। তবে পার্বত্য শান্তি চুক্তিতে পাহাড়িদের আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যদিও সেই শান্তি চুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়ন হয়নি বলেই মনে করে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা।
সেই চুক্তিতেও এসব নৃগোষ্ঠীর লোকজনকে উপজাতি হিসেবে উপস্থাপন করা হয়েছিল এবং তৎকালীন উপজাতি নেতারাও এই বিষয়টি মেনে নিয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাহাড়ি নেতৃত্ব বিভক্ত হয়ে যায়। চাকমাদের তৎকালীন রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষ নেন। স্বাধীনতার পর পাহাড়িদের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর সাথে দেখা করলে তিনি বলেছিলেন তাদেরও বাঙালি পরিচয় গ্রহণ করতে হবে, কিন্তু পাহাড়িরা এই পরিচয় মানতে চাননি। তাদের কাছে এটা ছিল জোর করে চাপিয়ে দেয়া উর্দুর মতোই অগ্রহণযোগ্য। ফলাফল মানবেন্দ্র নারায়ণ লারমা 1973 সালে প্রতিষ্ঠা করলেন জনসংহতি সমিতি বা জেএসএস। আর 1975 সালে যাত্রা শুরু করলো এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী। ভারতের ত্রিপুরা হয়ে অস্ত্র আর প্রশিক্ষণ নিয়ে 1977 সালে তারা প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা চালায়। এরপর শুরু হয় দীর্ঘ 2 দশকের সশস্ত্র সংঘাত। প্রিয় দর্শক, এবার আসি পাহাড়ে বাঙালিদের পুনর্বাসন আর জমি বিরোধের সমীকরণের সংকটের বিষয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে 1 লক্ষাধিক ভূমিহীন বাঙালিকে পাহাড়ে পুনর্বাসন করা হয়। পাহাড়িরা বলল এসব স্যাটেলাররা এসেছে তাদের জমি দখল করতে। অন্যদিকে বাঙালিরা দাবি করে সরকার তাদের জমি দিয়েছে বৈধ কাগজপত্র সহ। এই ভূমি বিরোধ এতটাই জটিল হয়ে ওঠে যে রক্তক্ষয়ী সংঘাত অনিবার্য হয়ে পড়ে। পাহাড়ি বাঙালি দীর্ঘ সংঘাতের অবসানে 1997 সালের 2 ডিসেম্বর শেখ হাসিনার সরকার স্বাক্ষর করে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির। সন্তু লারমা স্বাক্ষর করেন জেএসএস এর পক্ষ থেকে। এই চুক্তির মূল শর্তগুলো ছিল আঞ্চলিক পরিষদ গঠন, উপজাতি আইন আর সামাজিক বিচার ব্যবস্থার স্বীকৃতি, পাহাড়িদের ভূমির অধিকার ফিরিয়ে দেয়া, সেনা ক্যাম্প প্রত্যাহার। কিন্তু চুক্তি বাস্তবায়ন নিয়ে শুরু হয় বিতর্কের। পাহাড়িরা বলে চুক্তি ভঙ্গ হয়েছে, বাঙালিরা বলে তাদের অধিকারই চুক্তিতে অস্বীকার করা হয়েছে। ফলে শান্তির বদলে তৈরি হয় নতুন এক সংকট। এই চুক্তির বিরোধিতা করে 1998 সালে গড়ে ওঠে আরেক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। এরপর থেকে জেএসএস আর ইউপিডিএফ উভয়ই আবার ভাঙতে ভাঙতে 4টি দলে বিভক্ত হয়ে যায়। প্রতিটি দল অন্যের শত্রুতে পরিণত হয়। খুন, অপহরণ, চাঁদাবাজি পাহাড়ের রুটিন ঘটনায় পরিণত হয়। অবৈধ অস্ত্রের পাহাড়ি ভাণ্ডার যেন এখনও শান্তি চুক্তিকে ব্যঙ্গ করে চলছে প্রতিনিয়ত। প্রিয় দর্শক, এবার আসি স্বাধীন জুমল্যান্ডের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। এসব অস্থিরতার ভেতরেই মাথা তোলে জুমল্যান্ড আন্দোলন। কিন্তু কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চায় বাংলাদেশ থেকে আলাদা হয়ে হোক স্বাধীন রাষ্ট্র। তারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে জাতীয় পতাকা, সঙ্গীত, দিবস আর এমনকি মুদ্রাও। বিদেশে গিয়ে বাংলাদেশি বিরোধী প্রচারণাও চালিয়েছে তারা। তবে এখানেও বিভক্তি আছে। সব পাহাড়ি এই জুমল্যান্ড চায় না। অনেকে শুধু সেনা প্রত্যাহার ও ভূমির ন্যায্য অধিকার ফেরত চায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যদি সেনা প্রত্যাহার করা হয় তবে কি পাহাড়ে শান্তি ফিরবে, নাকি আরও ভয়াবহ বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে এই অঞ্চল? নিরাপত্তা বিশ্লেষকদের মতে আজ পার্বত্য চট্টগ্রামে মূল দ্বন্দ্ব আর শুধু পাহাড়ি বনাম বাঙালি নয়। এখন দ্বন্দ্ব পাহাড়ি বনাম পাহাড়ি, তাদের মধ্যে ঐক্য নেই। তবে বাংলাদেশ থেকে আলাদা হওয়ার স্বার্থে তারা যে কোনো দিন এক হতে পারে। এমন পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম হয়তো কখনো জুমল্যান্ড নামে রাষ্ট্র হতে পারে। কিন্তু বাস্তবতা হলো একাধিক মুক্তাঞ্চল তৈরি হবার আশঙ্কা থেকেই যাচ্ছে, যেখানে রাষ্ট্রের আইন নয়, সশস্ত্র গোষ্ঠীর আইনই চলবে। সবুজ পাহাড়, ঝর্ণা আর নদীর সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা এই পার্বত্য অঞ্চল আজও রক্ত আর বিভক্তির দাগ বয়ে বেড়াচ্ছে। 1997 সালে শান্তি চুক্তি প্রতিশ্রুতি দিয়েছিল শান্তির, কিন্তু 2 দশক পরেও পাহাড়ে সেই শান্তির দেখা মেলেনি। প্রশ্ন থেকে গেছে, এই পাহাড় কি একদিন শান্তির ঠিকানা হবে, নাকি স্বাধীন জুমল্যান্ডের স্বপ্নে আরও রক্ত ঝরবে? প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক ও শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও।
আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।